বাবু ভাই, অনেক অনেক সংবাদ, অনেক অনেক আলোচনা, তবে আমরা বেছে নিয়েছি কেমন জমেছে টি-20 বিশ্বকাপ। 8টা আসর শেষ হয়ে গেছে, নবম আসরে এসে 4টা দিন যাওয়ার পরে এখনো 200 রানের কোনো ইনিংস কিন্তু আমরা দেখতে পাইনি। আসলে আমার কাছে এটা প্রত্যাশিত ছিল, কারণ হচ্ছে আপনি একটা পার্টে যেহেতু ড্রপ ইন পিচে খেলা হবে সাগর, ড্রপ ইন পিচ তো তার মানে কি, এটা কৃত্রিম বলতে পারবেন না আপনি, সিনথেটিক টার্ফ নয়, এটাও একটা ন্যাচারাল টার্ফের একটা পার্ট। বাট এই যেমন জাস্ট আমরা যে টেবিলটায় বসে কথা বলছি, এটার ওপরের স্তরে আছে একটা মোটা কাচ, ড্রপ ইন পিচটা ঠিক তাই, ওপরের স্তরটা আরেক জায়গায় তৈরি করে আজকাল যেভাবে ফ্লাইওভার বা ব্রিজে করা হয়, একটা স্ল্যাবের মতো বসানো হয়, অ্যাজ সেম অ্যাজ দ্যাট ইজ ড্রপ ইন পিচটা হচ্ছে মাটির ওপরে একটা স্ল্যাবের মতো অন্য জায়গা থেকে তৈরি করে বসানো। এই অ্যাডজাস্টমেন্টটা তো কখনো হবে না। আপনি দেখবেন ব্রিজের ওপরে উঠলে আর রাস্তার ওপর দিয়ে যখন আমরা ট্রাভেল করি পার্থক্য থাকে, কিন্তু গাড়িটা একটু বাম করতে চায় ব্রিজের ওপরে, কাজে উইকেট একটু আনইভেন থাকবে, বাউন্স আনইভেন, পেস ডাবল পেস। আপনি নিজেও ক্রিকেট খেলেন, এটা খুব ভালো মতো হৃদয়ঙ্গম করার যে এটা ন্যাচারাল টার্ফের মতো হবে না। কাজেই ব্যাটাররা স্টিল ডাবল মাইন্ডেড, বোলাররা কিন্তু মোটামুটি অ্যাডজাস্ট করে ফেলছেন। আপনি যেটা বললেন যে মারদাঙ্গা টি-20 ক্রিকেট যেটা আমরা বুঝি, 4 ছক্কার ফুলঝুরি, রানের নহর বইবে, দর্শকরা একটা ক্রিকেট দেখতে এসে একটা বিনোদনের খোরাক পাবেন। কারণ এখনো ফুটবল গোলের খেলা, আমরা গোল দেখতে যতটা মজা পাই, সৃষ্টিশীলতা, নান্দনিকতা, সৃজনশীলতা সবাইকে টানে না, সবাইকে টানে গোল। ক্রিকেটেও কিন্তু ঠিক তাই, 4 ছক্কা হাঁকাতে পারলেই বা দেখলেই মনে হয় যেন চোখটা সার্থক। সেই দিক থেকে উইকেটের কারণেই আমার মনে হয় খুব একটা জমছে না। ইভেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটও যদি বলেন, বাবু আমরা নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজের উইকেট নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন একজন দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। যে আমি মোহাম্মদ সাইমরান রামগড় থেকে বলছিলাম আর কি। জি, শুনতে পাচ্ছি ভাইয়া। যে আমার প্রশ্ন হচ্ছে যে ফর্মহীন খেলোয়াড় গুলারে বারবার কেন সুযোগ দিচ্ছে, একবারে বারবার এরা ব্যর্থ হচ্ছে। প্রতিটা বিশ্বকাপে আমাদের প্রস্তুতি বিশ্বকাপ, প্রতিটা বিশ্বকাপে বারবার প্রস্তুতি বিশ্বকাপ, এটা কি? আমরা তো এগুলো আজকে প্রায় 15 বছর খেলা দিচ্ছি, মানসিকভাবে একটা আমরা কি খেলা বিশ্বকাপ যখন আসছে আমরা মানসিকভাবে একবারে ছোট হয়ে থাকি। আমরা তো আগে থেকে জানি যে আমাদের দল কি করবে, বারবার আমরা শুধু প্রস্তুতির জন্য যাই এখানে। এটা কি বিশ্বকাপ? সম্ভবত আমরা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। নাই এখানে কোনো দায়িত্বশীল কোনো ব্যক্তি নাই কি, এগুলো দেখার কেউ নাই নাকি? এটা কি? অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক, আসলে বাংলাদেশ দলকে নিয়ে বর্তমানে যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে দর্শকরা একটু তো আসলে নাখুশি বটে। আমরা নিশ্চয়ই দর্শকের প্রসঙ্গটা নিয়ে আমরা আলোচনায় যাব, তবে তার আগে যে আলোচনাটা আপনি ছিলেন যে ওয়েস্ট ইন্ডিজে গেলে কি এই পরিস্থিতি একটু উত্তরণ হতে পারে কিনা? খুব একটা উত্তরণ হবে না সাগর, কারণ আপনি জানেন আমি যখন কালকে আলাপ করছিলাম, আমি যখন টিনএজ দে তখন ভিভিয়ান রিচার্ড খেলেন, রোহান কানহাই খেলেন, ক্লাইভ লয়েড খেলেন, অ্যালভিন ক্যালিচারার্না খেলেন, গর্ডন গ্রিনিস খেলেন, ডেজমন্ড হেইন্স শুরু করেছেন, রয় ফেডরিক্সরা খেলেন, ওদিকে মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টস, ক্রস, গার্নার, তারা খেলেন। তখন উইকেট, ওয়েস্ট ইন্ডিজের উইকেট মানেই ছিল ফাস্ট বোলারদের স্বর্গ, বাড়তি বাউন্স, এবং যারা সাইড শট ভালো খেলেন, পুল, হুক, এগুলো। এখন ওয়েস্ট ইন্ডিজের উইকেটও কিন্তু আপনি জানেন যে ত্রিনিদাদ বা এইসব জায়গার উইকেট কিন্তু একটু স্লো অ্যান্ড লো। কাজেই আমার কাছে মনে হয় যারা মারদাঙ্গা ক্রিকেট পছন্দ করেন এবং প্রথাগত টি-20 বলতে আমরা যেটা বুঝি 4 ছক্কার ফুলঝুরি, রানের নহর বইবে 180, 200, 220, সেটাই এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে আদৌ দেখা যাবে কিনা আমার সন্দেহ আছে। তবে বড় দলগুলোর জন্য, স্পেশালি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, এই 3টে দলের জন্য আমার মনে হয় ঠিক তাদের মান এতটাই ওপরে, তাদের জন্য বোধহয় উইকেট খুব একটা বড় বাধা না। কিন্তু বাকি দলগুলোর জন্য, ইভেন আপনি পাকিস্তান থেকে দেখেন, ইংল্যান্ডের সঙ্গে তারা স্ট্রাগল করেছে। বাংলাদেশ এমনিতেই 150 পার করতে কষ্ট হয়, নিশ্চয়ই আমরা আলোচনা করব। বাংলাদেশের মতো দলগুলোর জন্য এটা হচ্ছে আসলে আমার মনে হয় 150 উইকেট, সোজা কথা। কিন্তু একটু ভালো দল ভারত, অস্ট্রেলিয়া, ইনফ্যাক্ট আজকে ভারতের 180 করে ফেলবে। ভারতের আজকে টুর্নামেন্ট শুরু হচ্ছে, অস্ট্রেলিয়া এখনো নামেনি, নিউজিল্যান্ড নামেনি, সাউথ আফ্রিকা একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, যদিও তারা বড় একটা টার্গেট তাদের সামনে সেট করতে পারেনি। শ্রীলঙ্কা মাত্র 78 রানের টার্গেট ছিল।
এই বড় দলগুলো আসলে অ্যাডভান্টেজ পাবে কিনা, কারণ টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা মাত্রই আইপিএল খেলে এসেছেন, 200-250 রানের একটা চেজ করে তারা এসেছেন, প্র্যাকটিসের মধ্যেই আছেন কিন্তু বড় রান তারা করায়। অস্ট্রেলিয়া অথবা অন্যান্য দলগুলো, বিশেষ করে ক্যারিবিয়ান ক্রিকেটাররা কিন্তু নিজেদের দেশেই খেলে কিন্তু অভ্যস্ত, সেই জায়গায় তারা বাড়তি অ্যাডভান্টেজ পাবে কিনা যারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে অভ্যস্ত? যারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে অভ্যস্ত, খুব ভালো প্রশ্ন করেছেন সাগর, তারা কিন্তু অবশ্যই নিজেদেরকে মানিয়ে নিতে পারবেন। কারণ ভারতে আইপিএলে আমরা দেখেছি 250 রান চেজ হয়েছে, আবার এমনও উইকেট ছিল কিন্তু 150-160 করেও কিন্তু একটা দল ম্যাচ বের করে এনেছে, ডিফেন্ড করতে পেরেছে। অর্থাৎ এটা উইকেট একটা জায়গা, একটা অঞ্চল, সেই অঞ্চলের জলবায়ু আবহাওয়ার উপর এটা অনেকটাই নির্ভর করে। কাজেই যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বেশি খেলেন তারা বিভিন্ন পরিবেশ পরিস্থিতি উইকেটের সঙ্গে তারা নিজেদেরকে মানিয়ে নিতে পারেন খুব তাড়াতাড়ি। কাজেই যারা আইপিএল এবং বিগ ব্যাশ সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বেশি খেলেন তাদের মানিয়ে নেওয়া উচিত। আর বাংলাদেশের ক্রিকেটারদের মানিয়ে নেওয়া উচিত এই কারণে তারা তো থ্রু আউট দ্য ইয়ার স্লো অ্যান্ড লো ট্র্যাকে খেলে। বাবু ভাই, যখনই বাংলাদেশ নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম, টুকটাক ঢুকে যাচ্ছিলাম, তখনই কিন্তু দর্শকরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটা ছিল স্যারের কাছে যে বাংলাদেশের টপ অর্ডারে এমনিতেই অবস্থা ভালো না, যদিও কেউ ফর্মে নাই, কিন্তু টপ অর্ডারে 3 জন মোটামুটি ব্যাটসম্যান আছে এই মুহূর্তে। 3 জনের মধ্যে কাকে দেখতে যাচ্ছেন? সৌম্য সরকার, লিটন দাস আর তানজিদ তামিমের মধ্যে কোন দুজন সার প্রিফার করতে এই মুহূর্তে? আমরা বোধহয় আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আসলে ঘুরে ফিরে আসলে বাংলাদেশের ব্যাটারদের নিয়ে আসলে সবার একটা রাগ ক্ষোভ যাই বলি না কেন আমরা সেটা চলছে। আমরা আবার আগেই বলছিলাম যে আলোচনা নিশ্চয়ই করব, বাংলাদেশ ছাড়া তো আসলে টি-20 বিশ্বকাপ আমরা আলোচনা করার খুব একটা জায়গা নেই। বাবু ভাই, ওয়েস্ট ইন্ডিজ এবারের ওয়ার্ল্ড কাপে স্বাগতিক, তারা দুবারের চ্যাম্পিয়ন, যদিও বা এবারের টিমটা হয়তো আগের মতো এত হেভিওয়েট একটা দল নয়। সব কিছু মিলিয়ে আসলে কোন দলটাকে আপনি এগিয়ে রাখবেন শিরোপার লড়াইয়ে, এই উইকেট বিবেচনা করে, এক্সপিরিয়েন্স বিবেচনা করে? আপনি মাঝখানে একটা প্রশ্ন করেছিলেন, সেই জায়গাটায় একটু যেয়ে নেই। সেটা হচ্ছে যে যারা টি-20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বেশি খেলেন, যারা বিভিন্ন দেশের উইকেট, আবহাওয়া, জলবায়ু, পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে বেশি করে মানিয়ে নিতে পারছেন, সেই প্লেয়ারদের সংখ্যা যে যে দলে আছে সেই দলগুলোকে আমি এগিয়ে রাখবো। ন্যাচারালি স্লো ট্র্যাকে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা অ্যান্ড নিউজিল্যান্ড খুব ভালো খেলে না, কিন্তু অস্ট্রেলিয়াকে আপনি বলতে পারবেন না, কারণ অস্ট্রেলিয়ার কিন্তু সাবকন্টিনেন্টে সেই 80s এসে ওয়ার্ল্ড কাপ জেতার ট্র্যাক রেকর্ড আছে। আপনি খুব ভালো জানেন সেটা, যে তারা কিন্তু এই 87-এ কিন্তু তারা পাকিস্তানকে হারিয়ে তারপরে ইংল্যান্ডকে হারিয়ে তারা ওয়ার্ল্ড কাপ জিতেছিল। কাজে অস্ট্রেলিয়া ছাড়া আমি মনে করি স্লো ট্র্যাকে সব সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের সমস্যা হয়। কিন্তু যেহেতু এই দলগুলোর প্লেয়াররা টি-20 খেলেন এখন থ্রু আউট দ্য ইয়ার এবং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অলসো, কাজেই তারা কিন্তু অভ্যস্ত। এই কারণে আমি অস্ট্রেলিয়াকে তো অবশ্যই ধরে রাখবো, ভারত, ইংল্যান্ড, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড, আমার চোখে এই 5টার যে কোনো 4টা সেমিফাইনাল খেলবে। ওয়েলসেট বাবু ভাই, আমাদের সাথে যোগ দিয়েছেন আরো একজন দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি প্রশ্ন করতেছি যে আমি খালিশপুর থেকে, খুলনা খালিশপুর থেকে। জি, শুনতে পাচ্ছি ভাইয়া। যে আমাদের মিরাজ ভাইয়ের যে দলে নেওয়া হইল এর কারণটা কি? মিরাজ ভাই তো শান্তর চেয়ে ভালো খেলে, আর শান্তর জায়গায় মিরাজ ভাইয়ের ক্যাপ্টেনশিপ দিলে আমার মনে হয় এর চেয়ে ভালো হইতো। বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, এই যে সিলেকশন যারা করে এরা কিভাবে সিলেকশন করে এটাই তো আমরা বুঝলাম না। সম্ভবত আপনার প্রশ্নটাও আমরা বুঝতে পেরেছি। আসলে খুলনার মানুষ, মিরাজ নেই, স্বাভাবিকভাবেই একটু মন খারাপ থাকার কথা। আমরা বাংলাদেশ প্রসঙ্গে আসি। আসলে এই উইকেটটা শাপে বর হতে পারে কিনা বাংলাদেশের জন্য, কারণ আমরা দেখেছি বাংলাদেশ যখনই একটু ভালো উইকেট হয়, ব্যাটিং স্বর্গ উইকেট হয়, সেখানে কিন্তু বাংলাদেশ আগেই কিন্তু ম্যাচটা হেরে যায়, কারণ বড় একটা রানের পার্থক্য বাংলাদেশ তারা করতে পারে না। কিন্তু স্লো উইকেট, মন্থর উইকেটে বাংলাদেশ সবসময় একটু অ্যাডভান্টেজ পেয়ে থাকে, কারণ আমরা মিরপুরে খেলে অভ্যস্ত। বাবু ভাই, আপনার থেকে বেটার বোধহয় কেউ জানে না। সাগর, আমি একদম আপনার প্রশ্ন যখন করছিলেন তখনই সেই কি বলে লোভনীয় খাবার যেমন মানুষ আগে লুফে নিতে চায়, আমি ঠিক সেইভাবেই লুফে নিয়েছি বাংলাদেশকে। আমিও বিভিন্ন জায়গায় যেখানে সুযোগ পাচ্ছি কথা বলার বা লিখছি, আমিও অনেক বেশি হতাশা প্রকাশ করে ফেলেছি বোধহয়। বাট কেন যেন মনে হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন যে এই কন্ডিশনটা বাংলাদেশের জন্য শাপে বর হতে পারে কিনা, আমার মনে হচ্ছে হতে পারে, বিশেষ করে উইকেটের দিক থেকে। এবং সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আরও আপনি
আমেরিকার উইকেট দুটা, ডালাস এবং নিউ ইয়র্কের উইকেট দুটা কিছুটা হলেও এখনও মানে ধোঁয়াশে অবস্থায় আছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে যে দুটো খেলা আমাদের, এবং দুটো দলই কম্পারেটিভলি আমাদের তুলনায় আমি বলবো অবশ্যই দুর্বল দল, নেদারল্যান্ডস অ্যান্ড নেপাল, সেই দলগুলোর সঙ্গে আমাদের খেলা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, যেখানে উইকেট একটু স্লো, এবং এই সব ট্র্যাকে কিন্তু আমাদের অতীত ট্র্যাক রেকর্ডও ভালো, আমাদের ব্যাটাররা মোটামুটি মানিয়ে নিতে পারেন, এবং আমাদের যেহেতু একটু স্লো বোলার আছেন, স্পিনাররাও আছেন, যদিও আমাদের স্পিনের মূল অস্ত্র সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ বলেন, ইভেন ভারতের সঙ্গে বা ইভেন জিম্বাবুয়ের সাথেও, সেই সাকিবকে আমরা দেখিনি। কাজেই একটু হলেও সংশয় আছে আমার। তবে সাকিব তো চ্যাম্পিয়ন ক্রিকেটাররা তো অবশ্যই বড় আসরেই ভালো খেলেন, কাজেই সাকিব যদি জ্বলে উঠতে পারেন স্লো ট্র্যাকে গিয়ে, সেটা হবে বাংলাদেশের জন্য বড় পাওয়া। সব মিলে স্লোনেস অফ দ্য উইকেট আমার মনে হয় বাংলাদেশের জন্য একটা সাপে বর হয়ে দেখা দিতে পারে। বাবু, আজকে আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। দর্শক শুনতে পাচ্ছেন আমাকে? সম্ভবত লাইনটি এই মুহূর্তে কেটে গেছে। আমরা নিশ্চয়ই আসবো। প্রথম দর্শকের প্রশ্নে আসছি। বলছিলেন আসলে বাংলাদেশের দলের যে বর্তমান অবস্থা, বিশেষ করে ব্যাটারদের যে অবস্থা, তারা রাগ, তাদের ক্ষোভ আসলে পুষে রাখতে পারছেন না। গতকালকেও আমাদের এই প্রোগ্রামে একজন বলছিলেন যে এই মুহূর্তে যখন অন্যান্য দেশের সমর্থকদের সাথে বসে, বিশেষ করে দেশের বাইরে মাঠের কথা বলছিলেন তিনি, যে একটু খারাপ লাগে, আনইজি ফিল লাগে যে বাংলাদেশি দর্শক, মানে বাংলাদেশ দলকে এতটাই খারাপ হয়ে গেছে যে দর্শকরা এখন নিজেদেরকে সাপোর্টার হিসেবে পরিচয় দিতে একটু খারাপ লাগছে। আপনি যদি টপ অর্ডারের কথা বলেন, স্টেট ওয়েতে বলতে গেলে টপ অর্ডার আমার মনে হয় স্টেট ওয়েতে আমি বলবো যে নেপালকে তো এখন আপনি মানদণ্ড আনবেন না, নামিবিয়াকে আনবেন না, উগান্ডাকে আনবেন না, পিএনজিকে আনবে না। আমার কাছে মনে হয় যারা রেটেড টিমগুলো, সেই টিমগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল, ভগ্ন, জীর্ণ শীর্ণ টপ অর্ডার আমাদের। কিন্তু আমি একটা জায়গায় ভক্ত, দর্শক, সমর্থকদের সঙ্গে সাগর একমত নই, যে আমরা সুযোগ পেলেই বোর্ড এবং নির্বাচকদের চাপাই। মানে ওই যে প্রশ্নকর্তার প্রতি আমি রেসপেক্ট রেখে বলছি, এটা উনি হতাশা থেকেই বলেছেন। এই লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত তো বোর্ডের প্রোডাক্ট না। এটা তো নাজমুল হোসেন তো আর নাজমুল হাসান পাপন সাহেবের কোনো এই বেক্সিমকোর পণ্য না যে চাপিয়ে দেওয়া হচ্ছে জোর করে। এটা তো ক্রিকেটার। এখন আমাদের ওপেনিং অপশনে ভালো প্লেয়ার কোথায় আপনি নিজেও জানেন। বাবু, আমরা ওপেনিং এবং টপ অর্ডার নিয়ে আলোচনা না করলে আমাদের এই আলোচনা আসলে অর্ধেক থেকে যাবে। আমরা নিশ্চয়ই করবো। আরো একজন দর্শক আমাদের সাথে আছেন, শুনতে পাচ্ছি, প্লিজ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। জি, শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ তো ভাই যুক্তরাষ্ট্রের হাতে সিরিজ খেলতে তো ভাই হয়ে গেছে, সিরিজ হারে গেল ভাই। বাংলাদেশে তো সেরকম ভাই ওপেনিংও নাই, মিডফিল্ডে সেরকম পেল না ভাই। তাহলে বিশ্বকাপের মঞ্চে বড় বড় দলের সাথে আমরা কেমনে পারবো ভাই? আসলে ঘুরে ফিরে একই রকম প্রশ্ন সবার মধ্যে হতাশা কাজ করছে। আমরা নিশ্চয়ই আলোচনা করবো বাবু ভাই, তবে তার আগে ছোট্ট করে একটা বিরতি নিতে চাই। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথেই। সবাইকে আরও একবার আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সাথে আছে আমি জহির সাগর, আর আমার সাথে আছেন আরিফুর রহমান বাবু, বিশেষ প্রতিনিধি জাগো নিউজ 24.com-এর। বাবু ভাই, আজকে আমরা বিষয় হিসেবে বেছে নিয়েছিলাম কেমন জমেছে বিশ্বকাপ। তার আগে আমরা আলোচনা করছিলাম আসলে বাংলাদেশ দলের আসলে কতটুকু সম্ভাবনা অথবা প্রত্যাশা আমরা করতে পারি। যদি বা আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি বলে গেছিলেন যে প্রত্যাশাটা খুব একটা বেশি করার দরকার নেই এবার, কিন্তু সমর্থকদের, দর্শকদের ফোন কলে আমরা বুঝতে পারছিলাম তারা এখন পর্যন্ত হতাশ। দ্বিতীয় প্রশ্ন যে একজন বলেছিলেন সৌম্য, লিটন, শান্ত, এই যে টপ অর্ডার যে তিনজন ব্যাটারের রান না থাকাটা আসলে দলের জন্য কতটা চিন্তার বিষয়? অনেকটা চিন্তার বিষয়, কারণ টি-20 হচ্ছে আপনার 120 বলের খেলা। আপনার তিনজন টপ অর্ডার, যতগুলো টি-20 এ পর্যন্ত বিগ স্কোরিং গেম হয়েছে সাগর, আপনি আমি বলি না কেন, যত বড় এক্সপার্ট আনে দেখবেন এই তিনজনের যে কোনো একজন বড় ইনিংস না খেললে বড় স্কোর হয় না। টি-20তে কেউ 5 নম্বরে নেমে 40 বলে 120 করেছে এরকম রেকর্ড কম। বেশিরভাগই হচ্ছে দুজন ওপেনার এবং একজন টপ অর্ডারের কাছ থেকে বড় ইনিংস বেরিয়ে আসে, তাহলেই দলের রানটা বড় হয়। আমাদের কি হচ্ছে, আমাদের 2 ওপেনার আর 3 নম্বরে যিনি, তিনজনে মিলে 30ও করতে পারছেন না, এবং ততক্ষণে কিন্তু 6 ওভার শেষ হয়ে যাচ্ছে। স্ট্রাইক রেট তো বাদে দিলাম। তাই আমাদের অবস্থাটা হচ্ছে পাওয়ার প্লের 6 ওভারে রান থাকছে 30-এর আশপাশে, 3 উইকেট শেষ।
তো পরের 14 ওভারে আমরা আর কত করব? পরের 14 ওভারে যদি আমরা 120ও করি, তাহলে ওই যে 30 আর 120 150-র উপরে আমরা যেতে পারছি না। সেজন্য কি হাথুরুস সিংহের আসলে এই নতুন প্রেসক্রিপশনে কি একজন ওপেনার মানে রনি তালুকদার সহ কি 2জন ক্রিকেটার কি মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে? মানে একটা সংবাদ শুনলাম যে রনি তালুকদার সহকারে আরো 2জন ক্রিকেটার মার্কিন মূল্যকে যেতে পারেন দলের সাথে। এটা কি আসলে না, কালকে আমি লেট নাইটে দেখেছি রনি তালুকদার যাচ্ছেন, বাট রনি তালুকদার তো আউট অফ ফর্ম। এবারে প্রিমিয়ার লিগেও তার তেমন একটা ফর্ম নেই। রনি তালুকদারটা আমি যতটুকু জেনেছি তার পার্সোনাল ট্যুর বা একটা প্লেজার ট্রিপ। আর ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন জানলেন, আমি একটা জায়গায় টিম ম্যানেজমেন্টকে দায়ী করতে চাই, আপনি যখন দেখলেন, বুঝলেন, এবং এটা সবারই জানা যে সৌম্য এবং লিটনের ফর্ম নেই। অফকোর্স তারা অ্যামং অল অফ আওয়ার বাঞ্চ, নাইম শেখ, যেটা আমি আপনি পার্সোনাল আলাপে বলছিলাম, এনামূলক বিজয়দের চাইতে অ্যাবিলিটি ওয়াইজ, ক্যাপাবিলিটির দিক থেকে লিটন দাস সৌম্য এগিয়ে, এটা কেউ অস্বীকার করবে না। এটা যদি আমি এখন রাগ করে তারা 10টাও 0 করে তবুও বলবো যে ওদের চাইতে বেটার, কিন্তু বাকি কেউ রান করতে পারেনি। আমার মনে হয় সেক্ষেত্রে আমাদের যেটা উচিত ছিল, আপনি রিস্ক নেবেন, আমি নাম বলে দেই, অনেকে হাসতে পারেন, হাবিবুর রহমান সোহানকে নিয়ে আপনি রিস্ক নিতেন। আপনাকে কিন্তু রিস্ক নিতে হবে। পাকিস্তান আজম খানকে নিয়ে রিস্ক নিয়েছে, আজম খানকে নিয়ে এখন অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক বাজে কথা, তির্যক উক্তি। আপনি আজম খানের সাথে বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা দেন, দেখবেন আজম খান 20-30 বলে 40-45 করার অ্যাবিলিটি রাখে, কারণ আজম খানের ভিতরে ওই বারুদটা আছে। আমি দেখেছি, আমি পিএসএল দেখেছি। এখন আপনি হাবিবুর রহমান সোহানকে নিয়ে রিস্ক নিতেন, আমরা তো রিস্কও নিলাম না। আমরা কি করলাম, যারা অফ ফর্ম প্লেয়ার তাদেরকে নিয়ে গেলাম। অসংখ্য ওই ধন্যবাদ। জায়গাটা আমার মনে হয় সাগর একটা ঘাটতি এবং ভুল আমাদের থেকেই গেছে। অসংখ্য ধন্যবাদ আরিফুর রহমান বাবু ভাই। আমরাও আশা করব বাংলাদেশ দল সব নেতিবাচকতা পেছনে ফেলে বাংলাদেশ বিশ্বকাপের দারুণ একটা শুরু করবে শ্রীলঙ্কার বিপক্ষে, সেই আশা ব্যক্ত করে শেষ করবো আজকের ক্লেমন দ্য বিয়ন্ড দ্য গ্যালারিতে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।